নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নম্বর 73 এই কবিতার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, এখানে যেসব রেটরিক অর্থাৎ অলঙ্কারগুলো ব্যবহার করা আছে, এই কবিতার যেটা রাইম স্কিম ছন্দ তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি তোমাদের 3 কোশ্চেন্স এই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, সনেট নম্বর 73 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। প্রথমে আমরা কবিতাটা শুরু করার আগে কবি পরিচিতি অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটু জেনে নেব। উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালের 23 এপ্রিল স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের, এবং 1616 সালের 23 এপ্রিল মাত্র 52 বছর বয়সে মারা যান। আমরা জানি তিনি হলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। তিনি 39টা নাটক লিখে গেছেন, তার সাথে সাথে 154টা সনেটও তিনি লিখে গেছেন, এবং বেশ কিছু ন্যারেটিভ পোয়েম তিনি লিখে গেছেন। ওনার নিকনেম বা ছদ্মনাম ছিল দ্য বার্ড অফ অ্যাভন। বার্ড বানানটা খেয়াল করবে, BARD, দ্য বার্ড অফ অ্যাভন বা দ্য বার্ডও বলা হয়। তিনি এই ছদ্মনাম বা এই নিকনেম ব্যবহার করতেন। সনেট নম্বর 73 এই কবিতাটি শেক্সপিয়ারের 154টা সনেটের যে কালেকশন, যেটা প্রকাশিত হয়েছিল 1609 সালে। মনে রাখবে, তার লেখা 154টা সনেট প্রকাশিত হয়েছিল 1609 সালে। এরপরে দেখো, আমরা আগে একটু সনেট কি জিনিস সেটা জেনে নেব। সনেটের সংজ্ঞা হচ্ছে, সনেট ইজ এ লিরিক পোয়েম কনসিস্টিং অফ 14 iambic pentameter lines linked by an intricate rhyme scheme। যদি বাংলায় বলি, সনেট হলো 14 লাইনের একটি কবিতা, যা সাধারণত আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয় এবং ভালোবাসা, সৌন্দর্য, প্রকৃতির মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়, বা ওই বিষয় হচ্ছে সনেটের প্রধান বিষয়বস্তু। সনেট প্রথম সূত্রপাত হয়েছিল, সনেটের লেখা প্রথম শুরু হয়েছিল ইতালিতে, খুব ভালো করে মনে রাখতে হবে। 14th সেঞ্চুরিতে পেত্রাক এটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। পেত্রার্কান সনেটের বা যেটা ইটালিয়ান সনেট নামেও পরিচিত, এর বৈশিষ্ট্য হলো সনেটগুলো দুটো পার্টে বিভক্ত, অক্টেভ এবং সেস্টেট। কবিতার প্রথম বা সনেটের প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর শেষের 6 লাইনকে বলা হয় সেস্টেট। 16শ শতাব্দীতে অর্থাৎ 16th সেঞ্চুরিতে সনেট ইংল্যান্ডে জনপ্রিয়তা অর্জন করে, যেখানে স্যার টমাস ওয়েট এবং হেনরি হার্ডওয়ার্ড এই ধারাটি মেনলি চালু করেন। পরবর্তীকালে উইলিয়াম শেক্সপিয়ার সনেটকে একটি নতুন রূপ প্রদান করেন। কারণটা কি দেখো, তার আগে সনেট প্রথম লেখা হয়েছিল ইটালিতে, সেই জন্য ইটালিয়ান সনেট, এবং পেত্রার্ক যেহেতু এটা ডেভেলপ বেশি করেছিলেন, তাই নাম ছিল পেত্রার্কান সনেট, যেটার ভাগ ছিল অক্টেভ এবং সেস্টেট। কিন্তু যখন উইলিয়াম শেক্সপিয়ার সনেট লিখতে শুরু করলেন, তিনি কিন্তু ওই অক্টেভ সেস্টেট যে বিভাজনটা সনেটের দুটো ভাগ, প্রথম 8 লাইন পরের 6 লাইন, সেইটা মানলেন না। তিনি নতুনভাবে সনেটটা লিখতে শুরু করলেন, নতুন স্ট্যাঞ্জা তৈরি করলেন। তার সনেটে 3টে কোয়াট্রেন ছিল, মানে 4 লাইনের স্তবক থাকবে 3টি, 3 4 12, আর শেষে একটা কাপলেট মানে 2 লাইনের স্তবক। তাহলে শেক্সপিয়ারের আগে পর্যন্ত যারা সনেট লিখেছিলেন, তারা অক্টেভ এবং সেস্টেট এই ধারাকে মেনটেন করে সনেটগুলো লিখে গিয়েছিলেন। প্রথম 8 লাইনের একটা স্ট্যাঞ্জা, শেষের 6 লাইনের একটা স্ট্যাঞ্জা। কিন্তু শেক্সপিয়ার দ্য জিনিয়াস, তিনি প্রথম নতুনভাবে সনেট লিখলেন। তার সনেটে 4টে স্তবক, প্রথম 3টে স্তবক হচ্ছে 4 লাইন করে, 3 কোয়াট্রেন বলা হয়, আর শেষে একটা কনক্লুডিং কাপলেট, 2 লাইনের স্ট্যাঞ্জা। এবং শেক্সপিয়ারের 154টা সনেটেরই সাধারণত ছন্দ, যেটা রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডি সিডি ইএপিএফ জিজি। আমি তোমাদের কবিতার শেষে দেখিয়ে দেবো রাইম স্কিম কিভাবে বের করতে হয়। তোমরা যে কোনো কবিতার রাইম স্কিম নিজেরাই বের করতে পারবে, খুব সহজ, আমি তোমাদের শিখিয়ে দেবো। এরপর দেখো, শেক্সপিয়ার যে 154টা সনেট লিখেছিলেন, তার মধ্যে প্রথম 126টা সনেট তিনি ডেডিকেট করেছিলেন, উৎসর্গ করেছিলেন মিস্টার WH বলে তার এক ক্লোজ ফ্রেন্ডকে। মনে রাখবে, শেক্সপিয়ার কিন্তু জিনিয়াস এবং একটা মিস্ট্রি। মিস্টার WH বলে এই বন্ধুটি কে, সেটা নিয়ে ক্রিটিক বা সমালোচকদের মধ্যে মতভেদ আছে। কারো কারো মতে তিনি হচ্ছেন উইলিয়াম হারবার্ট, 3rd আর্ল অফ পেমব্রোক, যে উইলিয়াম হারবার্ট তার নাম। আবার কারো কারো মতে
হেনরি রিথোসলে, থার্ড আর্ল অফ সাউদাম্পটন। তাহলে কেউ কেউ মনে করেন যে প্রথম 126টা সনেট তিনি উইলিয়াম হার্বার্ট, যিনি ছিলেন থার্ড আর্ল অফ পেমব্রোক। বেশ কিছু সমালোচক বা ক্রিটিক মনে করেন না, উইলিয়াম হার্বার্ট নয়, ডব্লিউএইচ হচ্ছে হেনরি রিথোসলে, থার্ড আর্ল অফ সাউদাম্পটন। তাকে ডেডিকেট করে তিনি প্রথম 126টা সনেট লিখেছিলেন। আর 127 থেকে বাকি সনেটগুলো তিনি একজন মহিলাকে উদ্দেশ্য করে লেখেন। মহিলাটির পরিচয় পাওয়া যায়নি, শুধু তিনি ডার্ক লেডি এই সম্বোধন করে সনেটগুলো লিখে গেছেন। তাহলে দেখো, প্রথমে যখন তার বন্ধুকে উদ্দেশ্য করে 126টা সনেট তিনি লিখেছেন, সেখানেও কিন্তু মিস্টার ডব্লিউএইচ কে উদ্দেশ্য করে লিখে গেছেন। আর শেষের যে 28টা সেটাও কিন্তু একজন মহিলাকে উদ্দেশ্য করে, যাকে তিনি শুধুমাত্র ডার্ক লেডি এই সম্বোধন করে লিখে গেছেন। আমাদের এই সনেট নম্বর 73, যেহেতু প্রথম 126টা সনেট মিস্টার ডব্লিউএইচকে ডেডিকেট করে লেখা, উদ্দেশ্য করে লেখা, তাহলে এই সনেট নম্বর 73টাও কিন্তু তার প্রিয় বন্ধু মিস্টার ডব্লিউএইচকে উদ্দেশ্য করেই লেখা। এরপরে আমরা এই কবিতাটার, অর্থাৎ সনেট নম্বর 73, এই কবিতার একটু সারসংক্ষেপ বিষয়বস্তুটা তোমাদের সংক্ষেপে বলে দিই। দেখো, এই সনেট নম্বর 73 এই কবিতায় উইলিয়াম শেক্সপিয়ার বার্ধক্য এবং সময়ের যে বহমানতা সেটা নিয়ে চিন্তাভাবনা প্রকাশ করেছেন। বক্তা নিজেকে 3টি ইমেজেস, চিত্রকল্পের সাথে তুলনা করেছেন। একে হচ্ছে শরৎকাল, 2 হচ্ছে গোধূলি, আর 3 হচ্ছে নিভে আসা আগুনের শেষ অঙ্গার। প্রত্যেকটি চিত্র জীবনের শেষ পর্যায়কে, একদম বার্ধক্যকে প্রতিফলিত করে। প্রথমে তিনি নিজের বয়সের সাথে শরতের তুলনা করেছেন, যখন গাছের পাতা ঝরে যায়, দিনের মেয়াদ কমতে শুরু করে। তারপর তিনি নিজেকে গোধূলির ম্লান আলোর সাথে তুলনা করেছেন, যা মৃত্যুর আগমনকে প্রতিফলিত করে। আর সবশেষে তিনি নিজেকে নিভে আসা আগুনের শেষ অঙ্গার, চারকোল, কয়লার সাথে তুলনা করেছেন, যা ধীরে ধীরে তার তাপ ও আলো হারিয়ে ফেলছে। এই তুলনাগুলির মাধ্যমে কবি তার জীবনের ক্ষণস্থায়িত্বের বিষয়ে আমাদের সচেতন করে তুলেছেন, বা তিনি যে বার্ধক্যের মধ্যে চলছেন সেটা আমাদের বুঝিয়েছেন। এবং তিনি তার প্রিয়জনকে, মিস্টার ডব্লিউএইচ তার বন্ধুকে উদ্দেশ্য করে বলেছেন, তাদের ভালোবাসা আরও গভীর হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে জীবন সংক্ষিপ্ত। এটাই হলো কবিতার মূল বিষয়বস্তু। এরপর আমরা কবিতার প্রত্যেকটি লাইনের বিশ্লেষণ করব, আউটওয়ার্ড মিনিং এবং ইনওয়ার্ড মিনিং, বাইরের অর্থ এবং অন্তর্নিহিত অর্থ, প্রত্যেকটা আমি তোমাদের ভালো করে বলছি, তোমরা একটু খেয়াল করো। দেখো, ফার্স্ট লাইন কি আছে? দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। বছরের সেই সময়টি তুমি হয়তো আমার মধ্যে দেখতে পাবে। বিহোল্ড, বিহোল্ড মানে অবজার্ভ। দেখো, এই যে দাও, মেস্ট, এগুলো হচ্ছে আর্কেইক ওয়ার্ড, মানে যে ওয়ার্ডগুলো আগে ব্যবহার হতো ওল্ড ইংলিশে, এখন কিন্তু আর ব্যবহার হয় না। দাও মানে ইউ, আর মেস্ট মানে মে। যে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, বছরের সেই সময়টি তুমি হয়তো আমার মধ্যে দেখতে পাবে। কবি এখানে বছরের একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ করেছেন এবং নিজের বর্তমান অবস্থার সাথে তার তুলনা করেছেন। এই বর্ণনার মধ্য দিয়ে কবি শরৎকালকে নির্দেশ করেছেন, যা ক্ষয় এবং পতনের ঋতু। আমরা জানি শরৎকালে গাছ তার পাতা ঝরিয়ে ফেলে। এখানেও কবি ইঙ্গিত করেছেন যে তার জীবনও শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এখানে কবি জীবনকে একটি বছরের সাথে তুলনা করেছেন এবং কবির জীবনের বর্তমান অবস্থাকে শরৎকাল বা শীতের প্রারম্ভিক সময় এর সাথে তুলনা করা হয়েছে, যা বছরের শেষের আগমন এবং আসন্ন মৃত্যুকে নির্দেশ করে। এবারে দ্বিতীয় লাইনটা দেখো, হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, যখন কয়েকটা হলুদ পাতা, অর নান অথবা কিছুই না, অথবা সামান্য কয়েকটি পাতা ঝুলতে থাকবে। তাহলে বছরের সেই সময়কে কবি বলতে চেয়েছেন যে সময় গাছেতে কয়েকটি হলুদ পাতা বা কিছুই থাকবে না, বা গাছের ডাল থেকে মাত্র কয়েকটি পাতা ঝুলতে থাকবে। এই লাইনটাতে আরও ক্লিয়ার হয়ে গেল কবি শরৎকালকে ইঙ্গিত করেছেন বলে। এই সময় গাছের পাতা হলুদ হয়ে যায় আমরা জানি এবং ঝরে পড়ে, ফলে গাছের শাখাগুলো প্রায় পাতাহীন হয়ে পড়ে। এখানে ইয়েলো কালারটা কিন্তু রোগ এবং জীবনী শক্তির ক্ষয়ের প্রতীক। এটি কবির শারীরিক দুর্বলতা এবং জীবনী শক্তির হ্রাসের একটা ইন্ডিকেশন, ইঙ্গিত দেয়। 3 নম্বর লাইনটা দেখো, আপন দোজ বাউজ হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, সেই ডালগুলিতে যারা ঠান্ডা হাওয়ায় কাঁপে। শেক মানে আমরা জানি ট্রেম্বল বা শাডার, কেঁপে যাওয়া, আর বাউস মানে আমরা জানি ব্রাঞ্চেস। সেই ডালগুলিতে তুমি দেখতে পাবে কয়েকটি পাতা হলুদ হয়ে গেছে বা কিছুই নেই,
কীরকম ডাল? যেই ডালগুলি ঠান্ডা হাওয়ায় কাঁপে। এই লাইনটি ঠান্ডা বাতাসে কাঁপতে থাকা শাখাগুলিকে বোঝাচ্ছে। এটি একদিকে শীতের তীব্রতাকে প্রতিফলিত করে, অন্যদিকে আবার শীতের কারণে শাখাগুলির দুর্বলতাকে প্রকাশ করে। এটি অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে সময়ের আক্রমণের বিরুদ্ধে কবির দুর্বল স্বাস্থ্যের, যে কবি আস্তে আস্তে সময়ের সাথে সাথে উইথ দ্য প্যাসেজ অফ টাইম সময়ের সাথে সাথে কবি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন। 4 নম্বর লাইনটা দেখো, বেয়ার উইন্ড কোয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং। উন্মুক্ত, বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত, ন্যাকেড, ও রুইন্ড মানে আমরা জানি ডিকেড, ধ্বংসপ্রাপ্ত, আর কোয়ার্স মানে হচ্ছে চার্চেস। যে উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত গির্জাগুলি, হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, যেখানে কিছুদিন আগেও মিষ্টি পাখিরা গান গাইতো, কবি সেই বেয়ার রুইন্ড কোয়ার্সের কথা বলেছেন, উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত গির্জাগুলি। এখানে দেখো বেয়ার রুইন্ড কোয়ার্স, এটা হচ্ছে একটা মেটাফর যা শূন্য শাখাগুলিকে বোঝায় গাছের। শরৎকালে গাছের ডাল থেকে পাতাগুলো খসে পড়ে যায়, গাছের ডালগুলো সব শূন্য হয়ে যায়, সেটাকে বোঝাচ্ছে। যে যেখানে এক সময় সঙ্গীতে পরিপূর্ণ ছিল, পাখিরা আসতো গান গাইতো, কিন্তু এখন সেই গাছের ডালপালাগুলো শূন্য। সুইট বার্ডস, এটা কিন্তু আবার ইউথ এবং ভাইটালিটি, তারুণ্য এবং প্রাণশক্তির প্রতীক এখানে। আর লেট বলতে বোঝানো হয়েছে অবলেট, সম্প্রতিকে। কবি এখানে গাছের সঙ্গে নিজের তুলনা করেছেন। তিনি তার জীবনের শেষ পর্যায়ে রয়েছেন। কবির জীবন যা একসময় আনন্দ শক্তিতে, প্রাণ শক্তিতে পরিপূর্ণ ছিল, এখন তা নেই, শুধুমাত্র বার্ধক্যের দুর্বলতা রয়ে গেছে। সেটাই তিনি এই লাইনের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। এরপরে সেকেন্ড স্ট্যান্জার ফার্স্ট লাইনটা দেখো, ইন মি দাও সেস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে। আমার মধ্যে তুমি দেখতে পাবে গোধূলির সেই আলো। টুইলাইট মানে আমরা জানি গোধূলি, ডাস্ক। গোধূলির সেই আলো তুমি আমার মধ্যে দেখতে পাবে, কবিতার বন্ধুকে উদ্দেশ্য করে বলছে। দেখো, টুইলাইট রেফার্স টু দ্য শর্ট পিরিয়ড অফ টাইম বিটুইন ডে অ্যান্ড নাইট। আমরা টুইলাইট বলতে কোন সময়টাকে বুঝি? দিন এবং রাতের মধ্যবর্তী যে সংক্ষিপ্ত সময়, সেটাকে আমরা গোধূলি বলি, যখন আস্তে আস্তে দিনের আলো ম্লান হয়ে যায় এবং রাতের অন্ধকার নেমে আসে, সেই সময়টা হচ্ছে টুইলাইট, গোধূলি। কবি এখানে তার নিজের ক্ষয়িষ্ণু অবস্থার সাথে গোধূলির তুলনা করেছেন, ভালো করে মনে রাখবে। গোধূলিতে আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে এবং অন্ধকার নেমে আসে। যে বক্তা তার তৎকালীন অবস্থাকে গোধূলির সাথে তুলনা করেছেন, যা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, ঠিক যেন তার জীবনের শেষ পর্যায়ে আসন্ন। এই তুলনার মাধ্যমে বক্তা বোঝাতে চেয়েছেন তার জীবনের পূর্ণ আলোকিত অবস্থা আর নেই, বরং তার জীবন প্রায় অস্তমিত, মানে আস্তে আস্তে মৃত্যুর দিকে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে তার জীবন। পরের লাইনটা দেখো, তাহলে বলছে, আমার মধ্যে তুমি দেখতে পাবে গোধূলির সেই আলো, অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট। ফেডেথ মানে হচ্ছে ফেড, যা সূর্যাস্তের পর পশ্চিমে ম্লান হয়ে যায়। যে আমার মধ্যে সেই আলো দেখতে পাবে সূর্যাস্তের কিছুক্ষণ পর, যে আলো পশ্চিমের আকাশে ম্লান হয়ে যায়। এই লাইনটাও কবি তার ক্রমশ কমে আসা জীবনী শক্তিকে ইঙ্গিত করেছেন। যেমন সূর্য পশ্চিমে অস্ত যায় এবং অন্ধকারে মিলিয়ে যায়, তেমনি বক্তার জীবনও, কবির জীবনও অনিবার্য সমাপ্তির দিকে এগিয়ে চলেছে। এই মেটাফরটি জীবনের উজ্জ্বলতা থেকে, ব্রাইটনেস থেকে ধীরে ধীরে মৃত্যুর অন্ধকারের প্রবেশের চিত্রকে তুলে ধরেছে। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক অ্যাওয়ে, যাকে কিছুক্ষণ পরেই কালো রাত্রি এসে গ্রাস করে। যে ওই গোধূলির আলোটা, যে আলোটাকে কিছুক্ষণ পরেই কালো রাত্রি এসে গ্রাস করে ফেলে। এখানে ব্ল্যাক নাইট বলতে কবি মৃত্যুকে বুঝিয়েছেন, যা জীবনের আলোকে, জীবন প্রদীপকে গ্রাস করে। মৃত্যু আমাদের জীবন প্রদীপটাকে গ্রাস করে, যেমন অন্ধকার গোধূলির শেষ আলোটুকুকে গ্রাস করে নাই। রাত যা মৃত্যুর প্রতীক এবং অবশ্যম্ভাবী আমরা জানি, বক্তা জানেন যে খুব শীঘ্রই মৃত্যু তাকে গ্রাস করবে। যেমন রাত দিনের শেষে আধিপত্য বিস্তার করে, সেরকমভাবেই জীবনের শেষ পর্যায়ে মৃত্যু তার জীবনকে গ্রাস করবে এবং সেখানে আধিপত্য বিস্তার করবে। দিস লাইন অ্যাকচুয়ালি এমফাসাইজেস দ্য ন্যাচারাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ। এই লাইনটা প্রকৃতপক্ষে আমাদের জীবন এবং মৃত্যুর যে চক্র, সেটাকে উপস্থাপিত করেছে এই লাইনটার মধ্য দিয়ে। পরের লাইন দেখো, ডেথ সেকেন্ড সেলফ দ্যাট শেলস আপ অল ইন রেস্ট। মৃত্যুর দ্বিতীয় রূপ, যা সকলকে চিরবিশ্রামে আচ্ছন্ন করে। ডেথ সেকেন্ড সেলফ বলতে এখানে রাতকে বোঝানো হয়েছে, যা ঘুমের সাথে সমতুল্য।
রাতকে প্রায় মৃত্যুর রূপক হিসাবে, মেটাফর হিসাবে ব্যবহার করা হয় পোয়েট্রিতে। আর শিলসাপ অল ইন রেস্ট বলতে চূড়ান্ত বিশ্রাম অর্থাৎ মৃত্যুকে বোঝানো হয়েছে। এখানে কবি ঘুমের সাথে মৃত্যুর তুলনা করেছেন। উভয়ই বিশ্রাম এবং জীবনের কার্যকলাপের সমাপ্তি নিয়ে আসে। রাতের ঘুম কি করে? আমাদের সারাদিনের যে ক্লান্তি তার থেকে আমাদেরকে মুক্তি দেয়। আমরা যখন ঘুমাই আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশ্রাম পায়। মৃত্যুও আমাদের সারা জীবনের যে ক্লান্তি, পরিশ্রমের ক্লান্তি, সেখান থেকে আমাদেরকে মুক্তি দেয়। তারপরের লাইনে দেখো কি বলছেন কবি, ইন মি দাউ সেইস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে তুমি দেখবে আগুনের সেই আভা। দেখো এই লাইনে গ্লোয়িং ফায়ার এই মেটাফরের মধ্য দিয়ে কবির জীবনী শক্তি বা আবেগের অবশিষ্ট অংশকে বোঝানো হয়েছে। কবি তার জীবনের অবশিষ্ট অংশের তুলনা করেছেন আগুনের শেষ উজ্জ্বলতার সাথে, যা ধীরে ধীরে নিভে যাচ্ছে। গ্লোয়িং কথাটি ইঙ্গিত করে যে জীবনের এখনো কিছুটা সময় কবির বাকি, কিন্তু তা দ্রুত ফুরিয়ে আসছে। তাই তিনি বলেছেন, আমার মধ্যে তুমি দেখবে আগুনের সেই আভা, দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডাথ লাই, যা তার যৌবনের ছায়ের উপর শুয়ে থাকে। অ্যাশেস মানে আমরা জানি ছায় ভস্য, আর ডাথটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড, মানে ডাজ লাই, যে আমার মধ্যে সেই আগুনের একটা ঝলক আভা দেখতে পাবে যা তার যৌবনের ছায়ের উপর শুয়ে থাকে। এখানে অ্যাশেস বলতে কবি তার অতীতকে বুঝিয়েছেন, তার তারুণ্যকে বুঝিয়েছেন। কবি স্বীকার করেছেন যে আগুন মানে তার জীবন নিভে যাচ্ছে এবং তার তারুণ্যের ছায়ের উপর বিশ্রামরত। অ্যাকচুয়ালি কবি বলতে চেয়েছেন যে এক সময় তার জীবন প্রদীপ, তারুণ্য যেটা উজ্জ্বলভাবে জ্বলছিল, তা এখন আর নেই। এখন শুধুমাত্র স্মৃতি এবং তার পূর্বের জীবনী শক্তির খুব অল্প পরিমাণে অবশিষ্ট রয়েছে তার মধ্যে। অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, যেন মৃত্যুশয্যা যেখানে তা শেষ হয়ে যায়। দেখো, ডেথ বেড সাজেস্ট দ্য ফাইনাল স্টেজ অফ লাইফ। মৃত্যুশয্যা বলতে জীবনের চূড়ান্ত, ফাইনাল স্টেজ, চূড়ান্ত সময়টাকে বোঝানো হয়েছে। স্তিমিত আগুনের সঙ্গে মৃত্যুশয্যায় থাকা একজন মানুষের তুলনা করা হয়েছে এই লাইনে। এখানে মৃত্যুর অবশ্যম্ভাবিতাকে তুলে ধরা হয়েছে। এটি বোঝায় যে জাগতিক সমস্ত কিছু, এমনকি এই জীবনও একদিন শেষ হয়ে যাবে। কিসের দ্বারা শেষ হবে? কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, তার দ্বারাই নিঃশেষিত হয় যা এক সময় তাকে লালন পালন করেছিল, নারিশড করেছিল, তাকে রসদ জুগিয়েছিল। দেখো, কনজিউমড মানে হচ্ছে ডিপ্লিটেড, ক্ষয় পাওয়া, নিঃশেষিত হওয়া, আর নারিশড মানে হচ্ছে নার্চার্ড, লালন পালন করা। কবি এখানে নিভে আসা অগ্নিকুণ্ডের চিত্র ব্যবহার করেছেন। অগ্নিকুণ্ডের আগুন সেই জ্বালানির ছাই দ্বারা স্তিমিত হয়ে আসে যা এক সময় তাকে পুষ্ট করেছিল। যে আমরা জানি একটা অগ্নিকুণ্ড যখন তাকে প্রথম আগুন ধরানো হয়, তখন সে যে তেজ নিয়ে, যে শিখা নিয়ে জ্বলে, একটা টাইম পর আস্তে আস্তে সেই জ্বালানিগুলোই ছাই ভস্মে রূপান্তরিত হয়, এবং যেই জ্বালানিগুলোই একসময় তার আগুনের শিখাটাকে পুষ্ট করেছিল, তেমনি কবির জীবন সময় দ্বারা নিঃশেষিত হয় যখন বার্ধক্য তার উপর প্রভাব বিস্তার করে। সময়, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং এজ, বয়স, যা জীবনকে পুষ্ট করে, জীবনকে মহিমান্বিত করেছিল কবির, তা অবশেষে পতনের কারণ হয়ে দাঁড়ায়। দিস লাইন কনভেজ দ্য ইটার্নাল সাইকেল অফ ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন। মনে রাখবে, এই লাইনটা যে চিরন্তন ধ্বংস এবং সৃষ্টির যে চক্র, ইটার্নাল সাইকেল অফ ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন, চিরন্তন সৃষ্টি এবং ধ্বংসের চক্রকে ইঙ্গিত করছে এই লাইনটা। যে কাঠ আগুনটাকে লালিত পালিত করেছিল, সেই কাঠই এখন ছায়াভস্ম হয়ে বাকি আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। ঠিক যে এক্সপিরিয়েন্স, যে বয়স কবিকে তার চূড়ান্ত, তার সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছিল, সেই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেই বয়স, সেই সময় আজ কবিকে তার মৃত্যুশয্যার দিকে এগিয়ে নিয়ে গেছে। দিস দাও পারসিভড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। তাহলে কবি এতক্ষণ ধরে তার বন্ধুকে উদ্দেশ্য করে বললেন যে আমি মৃত্যুশয্যায়, আমার জীবন এই রকম অবস্থায় আছে, আর বেশি দিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো না। তাই তিনি শেষের দুটো লাইনে, কনক্লুডিং কাপলেটে শেষের দু লাইনে তিনি কি উপসংহার টানছেন দেখো। দিস দাও পারসিভড, এটা তুমি উপলব্ধি করেছো। পারসিভড মানে হচ্ছে রিয়েলাইজ। দিস দাও, দাও মানে ইউ, এটা তুমিও উপলব্ধি করেছো। হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, যা তোমার ভালোবাসাকে আরো দৃঢ় করেছে, সুদৃঢ় করেছে। টু লাভ দ্যাট ওয়েল, আরো ভালোবাসার জন্য। হুইচ দাও মাস্ট লিভ ইয়ার লং,
যে ভালোবাসাটাকে তুমি অচিরেই হারাবে, ইয়ার মানে বিফোর, উইথিন শর্ট টাইম, অল্প সময়ের মধ্যেই। যে ভালোবাসাটাকে তুমি অল্প সময়ের মধ্যেই হারাবে সেটা তুমি উপলব্ধি করেছো, তাই তোমার ভালোবাসাকে তুমি আরো দৃঢ় করে তুলেছো। দেখো এই দুটো লাইনে কবিতার বন্ধুকে বলেছেন যে তার জীবনের বর্তমান অবস্থার বা উপলব্ধিটা কি। তার স্বাস্থ্য ক্ষয়প্রাপ্ত হয়েছে, তার জীবন প্রায় শেষের দিকে। তার প্রিয় বন্ধু বুঝতে পারছেন যে তিনি হয়তো তার বন্ধুকে, কবিকে খুব শীঘ্রই হারাবেন। এই উপলব্ধি অবশ্যই কবির বন্ধুর তার প্রতি ভালোবাসা আরো গভীর করে তুলবে, যে যেহেতু তাদের সম্পর্কটা, তাদের বন্ধুত্বটা এই পার্থিব জগতে আর বেশি দিন থাকবে না, কারণ কবি তার মৃত্যুশয্যায় জীবনের অন্তিম লগ্নে পৌঁছে গেছেন। এটা ভেবে তাদের ভালোবাসা আরো সুদৃঢ় হবে। দেখো যদি এটাকে, এই শেষে দুটো লাইনকে আমরা আরো ব্রডার সেন্সে দেখি, তাহলে এটা বুঝতে পারবো যে জীবন এবং সময়ের যে ভঙ্গুরতাকে উপলব্ধি, যে দুটোই হচ্ছে খুবই ফ্র্যাজাইল, ভঙ্গুর। এই ভঙ্গুর মানে হচ্ছে খুবই লিটল টাইম এই পৃথিবীতে থাকে, অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমাদের জীবন। এটা যদি আমরা বুঝতে পারি, জীবনের অর্থ এবং শক্তি আরো গভীর হয়ে ওঠে, তখন জীবনটা আরো মিনিংফুল হয়, আরো স্ট্রং হয়। এরপরে দেখো এই কবিতায় যে ছন্দটা বা রাইম স্কিমটা কবি ব্যবহার করেছেন সেটা আমি লিখে দিয়েছি পাশে, কিন্তু রাইম স্কিম কিভাবে বার করতে হয় তা তোমাদের আমি শিখিয়ে দেবো বলেছিলাম। দেখো রাইম স্কিম বের করার নিয়ম হলো, ছন্দ বের করার নিয়ম হলো, তোমরা লাইনের শেষের ওয়ার্ডটা যদি প্রনাউন্স করো, উচ্চারণ করো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমরা রাইম স্কিম বের করব। দেখো বি হোল্ড, এটাকে আমরা সবসময় মনে রাখবে, রাইম স্কিম স্মল লেটারে লিখতে হয়। এ ধরলাম, দেখো বি হোল্ডের সঙ্গে হ্যাং এর প্রনাউন্সিয়েশনের কোনো মিল নেই, সেই জন্য বি ধরলাম। আবার দেখো বি হোল্ড কোল্ড, মিল আছে দেখো শেষে, তাই আবার এ লিখলাম। হ্যাং এর সঙ্গে দেখো হ্যাং শ্যাং মিল আছে, তাই বি লিখলাম। তারপরে দেখো ডে, ডে এর সঙ্গে আগে বি হোল্ড হ্যাং কোল্ড শ্যাং কারো মিল নেই, তাই আবার নতুন একটা লেটার সি নিলাম। তারপর দেখো ওয়েস্ট, আগের কারোর সঙ্গে মিল নেই, নতুন লেটার ডি নিয়েছি। আবার দেখো অ্যাওয়ে, ডে অ্যাওয়ে মিল আছে, সি নিয়েছি। ওয়েস্ট রেস্ট মিল আছে, তাই আবার ডি লিখেছি। আবার দেখো ফায়ার, ফায়ারের সঙ্গে আগের কোনো লাইনের শেষের ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনের মিল নেই, তাই আমরা ই নিয়েছি। আবার দেখো ফায়ারের সঙ্গে লাই কোনো মিল নেই, তাই আমরা আবার নতুন একটা লেটার এব নিয়েছি। আবার দেখো ফায়ার এক্সপায়ার মিল আছে, আমরা ই নিলাম। লাইয়ের সঙ্গে বাই মিল আছে বলে এব লিখেছি। শেষের দুটো লাইনে দেখো আগের কোনো লাইনের শেষের ওয়ার্ডের সঙ্গে মিল নেই, তাই আমরা আবার নতুন লেটার জি নিয়েছি। স্ট্রং এবং লং দুটো একই রকম প্রনাউন্সিয়েশন, তাই আমরা জি লিখেছি। এরপরে দেখো কবি এই কবিতায় মূলত চারটি রেটোরিক বা ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, অলংকার। একটা হচ্ছে মেটাফর, একটা হচ্ছে ইমেজারি, একটা হচ্ছে পার্সোনিফিকেশন, আর একটা হচ্ছে অ্যালিটারেশন। মেটাফর কোথায় ব্যবহার করেছেন? তিনি যখন আটম মানে সময়ের কথা বলেছেন, টুইলাইট, ডাইং ফায়ার, এই ক্ষেত্রে তিনি মেটাফর ইউজ করেছেন। এগুলো কিসের সিম্বল অ্যাকচুয়ালি? এজেইং অ্যান্ড অ্যাপ্রোচিং ডেথ, মৃত্যুকে বোঝাচ্ছে। আর এখানে প্রচুর ভিভিড ইমেজেস তিনি ব্যবহার করেছেন, চিত্রকল্প, বেয়ার ট্রিজ, ফেডিং লাইট। পার্সোনিফিকেশন বলতে তিনি এখানে টাইমকে পার্সোনিফাই করেছেন। আর অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে আমরা জানি যখন একই সাউন্ড বা একই লেটার পরপর উচ্চারিত হয়। এখানে ডেথ সেকেন্ড সেলফ এস, এই সাউন্ডটা এখানে অ্যালিটারেশন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর এই কবিতা থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে, তা নিয়ে ডিটেলস আলোচনা করে আমি ভিডিও আপলোড করব, তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।